Welcome to 49 by C, Thriller Club. It's highly suspicious. আমরা জানি হারিয়ে যাওয়া হলো এ পৃথিবীর আদিমতম সত্য, কিন্তু কখনো ভেবে দেখেছেন এই পৃথিবী থেকে যে বা যারা হারিয়ে যায় তারা কি সত্যিই চিরতরে হারিয়ে যায়, নাকি রয়ে যায় এই পৃথিবীরই কোনো এক অতল গহ্বরে, যেখান থেকে তারা আবার ফিরে আসে আমাদের মাঝে, হয়তো কোনো এক অপূর্ণ ইচ্ছা পূরণ করতে, বা ধরুন আপনাদেরই করা কোনো প্রশ্নের উত্তর দিতে। ঠিক তেমনটাই ঘটতে চলেছে আমাদের আজকের এই গল্পে। নমস্কার, কেমন আছেন আপনারা? আমরা মানে 49 বাই সি থ্রিলার ক্লাব আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নিউ ইয়ারে আমাদের নতুন যাত্রার প্রথম গল্প লেখক সৌমেন সিংহ রায়ের কলমে গল্প হলেও সত্যি। চলুন তবে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, গল্প হলেও সত্যি। আজ শনিবার বিকেল 5টা বাজে। অফিসটা শেষ করে বাড়ির পথ ধরল অনিরুদ্ধ। আজকালকার দিনে কেউই আর এত বড় নাম ধরে ডাকে না, তাই নামটা ওর অনিরুদ্ধ হলেও সবাই ওকে অনি বলেই ডাকে। প্রথমে অনি নামটাই ওর বাবা মা ডাকলেও ধীরে ধীরে ওর বন্ধুরা, পাড়ার লোকেরা, আর এখন তো অফিসের লোকেরাও ওকে অনি বলেই ডাকে। তো অনি আজ আর রাস্তাঘাটে বেশিক্ষণ দাঁড়াবে না ঠিক করেছে, কারণ ওর বন্ধু সোমের সাথে কোথায় একটা বেরোনোর কথা আছে অনির। সোম নিজেও ওকে সেভাবে বলেনি যে কোথায় যাবে। অফিস থেকে বাড়ি ফেরার পথে সেভাবে কোথাও দাঁড়ায় না অনি। তবে ছোটবেলা থেকেই ওর যে তেলেভাজা খাওয়ার অভ্যাসটা, সেটা আর যায় কোথায়। তাই রোজ ও বাড়ি ফেরার পথে চৌমাথার মোড়ের ওই রামদার দোকানে দাঁড়িয়ে গরম গরম আলুর চপ আর বেগুনি না খেলে ওর ঠিক চলে না। আজ আর খাবে না এটা ভেবেই রেখেছিল অনি, কিন্তু দোকানের পাশ দিয়ে যাবার সময় লোকটা সামলাতে পারছিল না। তাও কষ্ট করে দোকানটা পার করতেই পিছন দিক থেকে একটা ডাক ভেসে এলো। কি হলো বাবু, আজ যে বড়ই পাশ কাটিয়ে চলে যাচ্ছ দেখছি। অনি গলার আওয়াজ শুনেই বুঝতে পারে এ হচ্ছে রামদার গলা। রামদার বয়স ওর থেকে বছর তিনেকের বড়, তাও অনিকে বাবু বলেই ডাকে। তার একটা কারণ হয়তো অনি অফিসে কাজ করে, তাই লোকটার সাথে ভালো সম্পর্ক তৈরি হয়েছে এই কটা দিনে। রোজই অনি অফিস শেষে এই রামদার দোকানে দাঁড়িয়ে 2-4টে গরম গরম চপ খেয়ে একটু গল্প করে তারপর বাড়ি ফেরে। আজ সেটা না হতেই রামদার এই ডাক। আরে আসলে আজ একটু ব্যস্ত আছি। ও আচ্ছা, তাই বলি। অনিবাবু তো আমার দোকানে একটিবার দেখা না করে বাড়ি ফেরে না। আরে সে আর বলতে। তা আমি বলি কি বাবু, দুটো গরম বেগুনি দিই, এই খেতে খেতে চলে যাবেন। আজ আর পয়সা দিতে হবে, কাল দেবেন খন। খেয়ে দেখুন না, বেশ কিন্তু গরম আছে। হ্যাঁ, ওই আপনি যেরকম পছন্দ করেন। বলছো? আচ্ছা বলছো যখন দাও তাড়াতাড়ি। হ্যাঁ, এই নিন বাবু। হ্যাঁ, সাবধানে ধরুন, গরম আছে কিন্তু। হ্যাঁ, এ কথা বলি দুটো গরম বেগুনি কাগজের ঠোঙায় মুড়ে দিয়ে এগিয়ে দেয় অনির দিকে। অনি সেটা হাতে নিয়ে পৌঁছে বেশ গরমই আছে বেগুনিগুলো। তারপর বলে, আচ্ছা আসি গো, আজ একটু ব্যস্ত আছি তাই আর কি। হ্যাঁ হ্যাঁ বাবু, হ্যাঁ সাবধানে যাবেন। কথা শেষ করে অনি হাঁটতে থাকে বাস স্টপের দিকে। হাঁটতে হাঁটতেই মুখে পুড়ে দেয় গরম বেগুনিটা, আর নিজ মনেই বলতে থাকে, যত যাই হোক না কেন
এই স্বাদের ভাগ হবে না। মাঝে মাঝে ও নিজেই ভাবে তেলেবাজার প্রতি ওর এই ভক্তিটাই যেন ওর জীবনের তৃপ্তি। অনির অফিসের থেকে বাড়ির 30 মিনিটের পথ। বাস স্টপ থেকে বাস ধরে 20 মিনিট, আর তারপর 5 মিনিট হাঁটলেই ওর বাড়ি। হাঁটতে হাঁটতে অনি বাস স্টপে চলে এসেছে। এবার বাসে উঠে বসল। তারপর বাসটা চলতে চলতে অনির বাড়ির পথের সামনে এসে অনিকে রেখে চলে গেল নিজের গন্তব্যের দিকে। অনি এবার নিজের বাড়ির দিকে চলল। বাড়ির সামনে আসতে না আসতেই জিকোটা লেজ নাড়তে নাড়তে অনির কাছে এসে ওর কোলে ওঠার জন্য লাফাতে লাগলো। জিকো মানে হচ্ছে অনির পোষা কুকুর। এই মাস 6 হলো ওর কাছে আছে, তাতেই যা পোষ মেনে গেছে। নিজের বলতে এখানে ওর কেবল জিকোই আছে। জিকোর মাথায় হাত বোলাতে বোলাতে ঘরে ঢুকল অনি। ঘরে ঢুকে কাঁধের ব্যাগটা নামিয়ে খাটে একটু বসতে যাবে, অমনি সময় ওর ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে অনি দেখে সোম ফোন করেছে। অনিও এটাই আশা করেছিল। ফোনটা রিসিভ করে অনি, আর তারপর ও পাশ থেকে সোমের কণ্ঠস্বর পাওয়া যায়। কিরে, বাড়ি ফিরলি? রেডি হয়েছিস তুই? কটা বাজে তুই কি একবার ঘড়িটা দেখেছিস? আরে বাবা, আস্তে আস্তে, অত ব্যস্ত হোস না তো। মানে একসাথে এতগুলো প্রশ্ন। আরে এখন তো 5:35 বাজে, মাত্র ফিরলাম বাড়িতে অফিস থেকে। আর রেডি কি হবো? তুই তো এখনো বলিসই নি যে কোথায় যাচ্ছিস। আচ্ছা বাবা, সে না হয় বলছি। তুই এক কাজ কর অনি, তুই রেডি হ, আমি তোর বাড়ি আসছি। আচ্ছা আয় তবে, আমি রেডি হতে লাগি। কথা শেষ করে ফোনটা রেখে দেয় অনি। তারপর নিজে একটু ফ্রেশ হয়ে রেডি হতে থাকে সোমের সাথে যাবার জন্য। এরই মধ্যে বাইরে জিকোর গলার আওয়াজ শোনা গেল। কি হলো? ও এমন ডাকছে কেন? আর তার সাথে সাথেই সোমের গলার আওয়াজ পাওয়া গেল, মানে সোম চলে এসেছে। অনি ভাবল, বাবা, সোম এত তাড়াতাড়ি চলে আসলো কিভাবে? না হলেও সোমের বাড়ি থেকে অনির বাড়ি আসতে বাসে করে সময় লাগে 25 মিনিটের মতো। অনি ঘড়ির দিকে দেখল 5:42 বাজে। তারপর ভাবল একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছে সোম। তারপরও ভাবে, এর আগেও তো কতবার এসেছে সোম, কই তখন তো জিকো ওভাবে ডাকেনি। এসব ভাবছিল অনি। তখন সোম বাইরে থেকে অনেকে ডাক দিল আবার। অনি ওসব ভাবা ছেড়ে সোমকে ঘরে ডেকে বসতে বলল, আর তারপর জিকোকে নিয়ে গিয়ে পাশের ঘরে রেখে আসলো। অনির গোছানো প্রায় হয়ে গেছে। অনি এবার জিজ্ঞাসা করল, কিরে, কোথায় যাব আমরা? একটু বল তো শুনি। তোর মনে আছে অনি, আগের বছর তোকে আমার সাথে আমার গ্রামের বাড়ি নিয়ে গেছিলাম? হ্যাঁ মনে আছে। ওই গোবিন্দপুরের কথা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, ওটার কথাই বলছি। তা হঠাৎ ওখানে যাওয়ার কারণ? তুই তো জানিস ভাই, গ্রামের ছেলে আমি। পড়াশুনোর জন্যেই আমাকে এই শহরে চলে আসতে হয়েছিল। কিন্তু কিন্তু আমার মা বাবা তো আর আসলো না। ও, এবার বুঝলাম। আচ্ছা, তোর মা বাবা ভালো আছে তো? হ্যাঁ রে, সেটার জন্যই যাওয়া, বুঝলি। বাবার শরীরটাও খুব খারাপ। মা কাল আমাকে ফোন করে সমস্ত কিছু জানালো, তাই আজ বেরিয়ে পড়লাম। একাই যাব, তাই ভাবলাম তুইও চল আমার সঙ্গে। এদিকে অনির গোছানো শেষ। অনি বলে ওঠে, ও কিছু হবে না কাকুর, তুই চিন্তা করিস না। আমি তো দেখেছি খুবই শক্ত মানুষ উনি। এই কথা বলে অনি বলে, আচ্ছা চল, এবার তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, আমি জিকোকে একটু খাবারটা দিয়ে আসি। আজ রাতটাও খেয়ে নি,
কাল নিমাই এসে জিকোকে দেখে নেবে। নিমাই হলো ওর চাকর, বা ওর বাড়ির কাজ করে দেয়, আর জিকোকে দেখাশোনা করে। অনি জিকোর ঘরে যেতেই জিকো আর আগের মতো ছুটে আসে না ওর কাছে। জিকো বাইরের দিকে যেখানে সোম দাঁড়িয়ে ওর দিকে চেয়ে দাঁতে দাঁত ঘষিয়ে চাপা একটা গর্জন করতে থাকে। অনি বুঝতে পারে না জিকোর কি হলো। সে জিকোর কাছে গিয়ে ওর খাবারটা রেখে ওর মাথায় একটু হাত বুলিয়ে দেয়। জিকোর দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকাতেই ওর বুকটা ছ্যাদ করে ওঠে। সোম এই কিভাবে জিকোর দিকে তাকিয়ে এক ভয়ানক রাগ ভরা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে জিকোর দিকে, যেন এক দৃষ্টিতেই জিকোকে ভস্ম করে দেবে। কিন্তু মুহূর্তের মধ্যেই আবার স্বাভাবিক হয়ে যায় সোমের এই দৃষ্টি, হয়তো অনেকে দেখেই। সোম এবার অনেকে ডাকে, এই অনি, আয় নাকি, ওখানেই থেকে যাবি তো? 6টা বেজে গেছে, খেয়াল কি আছে তো? হ্যাঁ এই তো আসছি। এ কথা বলে অনি নিজের মনেই আবার ভাবে, সোম তো স্বাভাবিকভাবেই কথা বলল, তাহলে কি ভুল দেখল ও? হতে পারে, কিন্তু জিকো আজ এরকম করছে কেন? প্রথমে সোমকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে ওঠে, যেটা ওর আচরণের মধ্যে পড়ে না, কারণ এর আগেও অনেক মানুষ অনির বাড়িতে এসেছে, কিন্তু জিকো তো এভাবে ডেকে বাড়ি মাথায় করেনি। তার উপরে সোম আগেও 2বার এসেছে ওদের বাড়ি, কই তখন তো জিকো এরকম ব্যবহার করেনি। যাই হোক, আর বেশি না ভেবে সে গেটে তালা লাগিয়ে বেরিয়ে এলো। দেখল জিকোর মুখটা কেমন একটা শুকিয়ে এসেছে। অনি মনে মনে ভাবে, সত্যি কুকুরই হলো এই পৃথিবীর মানুষের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী আর বিশ্বস্ত বন্ধু। তারপর অনি জিকোকে বলে, আসছি রে, রাতে খেয়ে নিস, আমি কালকেই চলে আসব। অনি আর সোম এবার বেরিয়ে পড়ে। ওরা দুজনেই হাঁটতে হাঁটতে বাস স্টপে চলে যায়। বাসে করে গোবিন্দপুর যেতে সময় লাগে ঘণ্টাখানেকের মতো। ওরা বাসে চড়ে বসে, আর অনি সোমকে বলে, আরে ঘণ্টাখানেকেরই তো ব্যাপার, গল্প করেই কেটে যাবে ক্ষণ। সোমও তাতে সায় দেয়। অনি বলে, বুঝলি সোম, শহরে থেকে থেকে না এই গ্রামের আনন্দটাই যেন ভুলে গেছি। সেই যে আগের বছর গেছিলাম তোর গ্রামের বাড়িতে। কথা শেষ না করেই ও বলল, এই ভালো কথা, আজ শনিবার না? এই আজকের দিনই তো তোদের পাড়ার ওই ক্লাবটায় আড্ডা বসায় ছেলেরা, তাই না? যে কটার থেকে যেন হয় ওই আড্ডাটা রে? রাত 9টা থেকে ভাই, একদম রাত 9টা থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, শনিবারের আড্ডাটা কিন্তু বেশ ভালোই জমতো। কি বলিস? আড্ডার মূল বিষয় ছিল ভূত, কিন্তু আগের বার যা হলো, তোকে কতবার করে বলেছিলাম এই যে ভূত ঠুত এসব কিচ্ছু হয় না, তুই তো মানতেই নারাজ। শুধু কি আমি, আরে ওরাও তো বলেছিল, কিন্তু শেষে তুই কিছুই না মেনে আমায় নিয়ে চলে আসলি, উল্টে ওদের সাথে বাজি রেখে আসলি যে একদিন ঠিক ভূত দেখাবি। এ কথা বলেই অনি হাসতে হাসতে বলে ওঠে, আরে ভাই, এইসব ভূত ঠুত বলে কিচ্ছু হয় না। দেখ, আমি চিরকালই নাস্তিক, তাও ভূতের গল্প শুনতে বা আড্ডা দিতে দোষ কোথায়? ভাবলেই কিরকম একটা রোমাঞ্চ অনুভব হয়। দেখ, গ্রামের মধ্যে তো রাত 9টা মানে পথে ঘাটে আর কোনো মানুষজনকেই পাওয়া যায় না, সবাই যে যার মতন খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। আর এদিকে 4-5 জন ছেলে ওই ফাঁকা পথের পাশে ক্লাব ঘরে বসে আড্ডা দেয়। এ কথা সব বলছিল অনি, আর সোম এতক্ষণ এক মনে সবটা শুনে যাচ্ছিল। এবার অনি একটু বাইরের দিকটা দেখে
বাইরে অন্ধকার নেমে গেছে অনেকক্ষণ। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:15 বাজে, মানে ওরা প্রায় চলে এসেছে গোবিন্দপুরের কাছে। কিন্তু আকাশটা হঠাৎ এমন গুম মেরে গেল কেন? বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। আর আকাশে আজ চাঁদও নেই। আজ অমাবস্যা নাকি? তারপর কথাটা জিজ্ঞেস করেই ফেলল সোমের কাছে, কিরে সোম, আজ অমাবস্যা নাকি? হ্যাঁ, আজকে কোথাও হবে অমাবস্যা মনে হচ্ছে। তাই ভাবি, আকাশে চাঁদও নেই, তার উপর আবার আকাশটা কেমন একটা গুম মেরে আছে। তারপরই বাইরে থেকে আসা দমকা হাওয়াটা অনির চুলগুলোকে এলোমেলো করে দিয়ে চলে গেল। এই হাওয়াটার জন্য জানালার ধারের সিটটা ওর বড্ড বেশি প্রিয়, সে ট্রেনে হোক কিংবা বাসে। এবার অনি সিটের ওপর গাটা একটু এলিয়ে দিল। ওভাবেই বসেছিল অনেকক্ষণ। তারপর সৌমি কথাটা শুরু করলো, বুঝলি অনি, তোরা তো বিশ্বাস করিস না যে ভূত আছে, কিন্তু আমি করি। আর সত্যিও ভূত আছে, বুঝলি? সেটা আমি ঠিক প্রমাণ করে দেব। আগের বাড়ির কথাটা মনে আছে তো? তোরা বলেছিলিস ভূত নেই, আর আমার কথায় তোরা সবাই ব্যঙ্গ করে হেসেছিলিস। কিন্তু আমি যখন আজ প্রমাণ করে দেব যে ভূত আছে, তখন দেখবো তোদের অবস্থাটা কি হয়। বুঝতে পারলি? অনি একটু চাপা হাসি এসে বলল, আরে ভাই, ভূত বলে সত্যি কিছু হয় না, তা তুই কি করে প্রমাণ করবি? এরই মাঝে বাস কন্ডাক্টরের গলার আওয়াজ ভেসে আসে, ওকে ওকে ওকে, গোবিন্দপুর গোবিন্দপুর গোবিন্দপুর, সামনে আসবেন। ওরা দেখে গোবিন্দপুর চলে এসেছে। ওরা দুজনে বাস থেকে নেমে পড়ে। ওরা দেখে আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, দমকা হাওয়া চলছে। অনেক ঘড়ির দিকে দেখে 8টা বাজে। আশেপাশে কোনো ভ্যানও নেই যে তাতে করে যাবে। এখান থেকে হেঁটে গেলে মিনিট 30-এর পথ, মানে গ্রামের শেষের দিকেই সোমদের বাড়িটা। সোম বলে ওঠে। অনি প্রথমে একটু দমুনা ভাব করে তারপর দুজন মিলে হাঁটতে শুরু করে। ওরা হাঁটতে থাকে, আর এদিকে বাস ওদের নামিয়ে রেখে অনেক আগেই রওনা দিয়েছে। শহরের পথের ধারে একটার পর একটা ল্যাম্পপোস্ট থাকে, কিন্তু গ্রামের পথে ল্যাম্পপোস্ট প্রায় থাকে না বললেই চলে। এখন একটা তো 1 কিলোমিটার পর গিয়ে আরেকটা। তাই ওরা এখন যে পথটা দিয়ে যাচ্ছে সেটা পুরোই অন্ধকার। পথের দুধার দিয়ে গাছপালা আর খানিকটা করে ঝোপ। ওগুলো পেরোলেই দেখা যাচ্ছে একটা ফাঁকা মাঠ। অনি সব কিছু দেখতে দেখতে আসছিল, আর আফসোস করে বলছিল আজকের দিনে চাঁদের আলোটাও নেই। এদিকে আকাশের যা অবস্থা, যখন তখন বৃষ্টি নামতে পারে। সোমের অন্ধকার বা বৃষ্টি কোনোটা নিয়েই ভ্রুক্ষেপ নেই। সোম তার নিজের ভঙ্গিমায় হেঁটেই চলেছে, তাই দেখে অনিও ওর সাথে তাল মিলিয়ে চুপচাপ হাঁটতে থাকে আর চারপাশ দেখতে থাকে। এভাবে কিছুটা পথ হাঁটার পর হঠাৎই অনির কানে একটা খসখস শব্দ আসে। অনি পাশ ফিরে এদিক ওদিক দেখতে থাকে, আশেপাশে কেউ আছে কিনা সেটা দেখার জন্য। অনি ভাবে মনের ভুল। তারপর আবার যেই হাঁটতে শুরু করে, অমনি আবার সেই একই শব্দ। এবার অনি পাশের ঝোপের দিকে তাকিয়ে পাথর হয়ে যায়। বরফের মতন শীতল হয়ে যায় তার গা। কাপা কাপা গলায় ও সোমকে ডাকে, সোম, এই সোম, সোম। অনি পাশে তাকিয়ে দেখে সোম নেই। তারপর সামনের দিকে তাকিয়ে দেখে সোম হেঁটে যাচ্ছে নিজের মনে।
অনি আবার জোর গলায় ডাকার চেষ্টা করে, সোম, এই সোম। সোম উত্তর দেয়, আরে কি হলো, এত পিছিয়ে গেলি কিভাবে? আমার পাশে পাশেই তো হাঁটছিলিস। এ কথা বলে সোম আবার পিছনের দিকে মানে অনির কাছে এসে বলে, কি হয়েছেটা কি? অনি বলে, ওই দেখ ওই দেখ ওই দেখ ঝোপটার মধ্যে কি একটা জল জল করছে। এতক্ষণ ঝোপটা নড়ছিল ঠিক, আমি সেভাবে পাত্তা দিইনি, কিন্তু এবার তুই দেখ 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 কি ওটা। আঙুল দিয়ে ইশারা করে দেখায় অনি। সোম এবার একটু ভালো করে দেখে নিয়ে বলে, আরে পাগল, এ হচ্ছে বিড়ালের চোখ, ওটাই ওভাবে জল জল করছে। তুই কি ভাবলি বাঘ? কথাটা বলে সোম একটু হেসে ওঠে। দেখ সোম, এটা কিন্তু ঠাট্টা করার বিষয়টা। এই অন্ধকারে যে কেউ ওই জ্বলন্ত চোখ দেখে ভয় পেয়ে যাবে, আর তার উপরে এই গ্রাম অঞ্চলের জঙ্গলের পথ। সোম হাসি বন্ধ করে বলে, আচ্ছা 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 ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, আর হাসছি না আমি। ওকে ওকে, আমি আর হাসবো না, তুই চল। এরই মধ্যে ঝোপের থেকে একটা কালো হুলো বিড়াল বেরিয়ে ডাকতে ডাকতে ওদের পথ কেটে বেরিয়ে যায়। বিড়ালটা পথ পার হয়ে পালিয়ে যাওয়ার আগে একবার ওদের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে চলে গেল। ওদের দিকে নয়, যেন অনির দিকেই একটা ভস্ম করে দেওয়ার দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। একই কালো বিড়াল, তার উপর সে কি ভয়ানক দৃষ্টি। কালো বিড়ালটাকে দেখে অনি অনেকটা ভয় পেয়ে গেল। যদিও সে ভূতে বিশ্বাস করে না, কিন্তু তবুও কেমন যেন গাটা ওর কাঁটা দিয়ে উঠল। এরপর সোমের কথায় অনি এবং সোম আবার চুপচাপ হাঁটতে শুরু করলো। চারিপাশটা একটু বেশি নিঝুম হয়ে এসেছে এবার। অনি সেটা বুঝতে পেরে একটা গান ধরল, যাতে একটু মনকে সাহস জোগানো যায়। সেটা সোম বুঝতে পেরে একটু হেসে বলে, কি রে, তোর ভয় করছে নাকি? নাকি নাকি নাস্তিক মশাই আবার ভূতে ভয় পেতে শুরু করলো? অনি বলে, না না, ভয় পাবো কেন? এরকম বলে কোনো রকমভাবে সামাল দিল, কিন্তু ও নিজেও জানে যে ও একটু ভয়ই পেয়েছে এই বিড়ালের ব্যাপারটায়। খানিকটা যাবার পর সামনে বাঁশবাগান দেখে অনি আরও ভয় পায়, কিন্তু সেটা সোমকে বুঝতে না দিয়েই এগিয়ে চলে। বাঁশবাগানের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা ডাক শুনে ও আঁতকে ওঠে। তারপর বোঝে যে এটা একটা শেয়ালের ডাক। নিশ্চয়ই আমাদের পায়ের শব্দ বুঝতে পেরেই শেয়ালটা ডাক ধরেছে। কিন্তু ও কি, একটা শেয়ালের ডাক শুনে আরও শেয়ালেরা গলা মিলিয়েছে। অনি বোঝে বাঁশবাগানের পাশেই শিয়ালের একটা দল আছে। সেটার চোখে পড়ার আগে তাড়াতাড়ি বেরোতে হবে। ওই তো একটা ল্যাম্পপোস্ট দেখা যাচ্ছে, তাও তো একটা আলো দেখা যাচ্ছে। একথা ভেবে ওরা তাড়াতাড়ি এগিয়ে যায় সেদিকে। কিন্তু এ কি, ওরা ল্যাম্পপোস্টের কাছে পৌঁছানো মাত্রই ল্যাম্পপোস্টের আলো নিভে যায়। অনি হতবাক আর একটু ভীত দৃষ্টিতে তাকিয়ে থাকে সোমের দিকে। সোমের ওসবে ভ্রুক্ষেপ নেই। আর লোডশেডিং হওয়ার সাথে সাথেই শুরু হলো একটু ঝোড়ো হাওয়া। দমকা হাওয়াটাই এবার ঝড়ের রূপ নিয়েছে। অনি দেখে আকাশের অবস্থা আর ভালো নেই, তাই সোমকে সে জিজ্ঞেস করে, এই কতদূর আর বাকি আছে বলতো? অন্ধকারের ভেতর থেকে সোম উত্তর দেয়, এই তো, এই পথটার শেষ মাথায় ক্লাব, আর ওখান থেকে একটুখানি, সে তো তুই জানিসই। ওই দেখ অনি, ওই দেখ ক্লাব ঘরটা দেখাই যাচ্ছে, দেখ একবার। অনি বলে,
হ্যাঁ বুঝেছি, চল এবার। ওরা আবার রওনা দেয়। ঝোড়ো হাওয়াটা হয়েই চলেছে। এবার অনির কাঁধে 1-2 ফোঁটা জল পড়ে। অনি সোমকে সে কথা বলায় সোমও লক্ষ্য করে যে সত্যি তো ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। ওরা তাড়াতাড়ি পা চালিয়ে যায়। বৃষ্টি আরও খানিকটা জোরে আসে। ওই তো ক্লাবটা চলে এসেছে প্রায়। অনি সোমকে বলে, তাড়াতাড়ি চ, আগে ক্লাবে গিয়ে একটু বৃষ্টির হাত থেকে বাঁচি, তারপর বৃষ্টি কমলে বেরোনো যাবে ক্ষণ, ততক্ষণ একটু আড্ডাও দেওয়া যাবে। চ তাড়াতাড়ি চ। ওরা আরও জোরে পা চালিয়ে যায় ক্লাবের সামনে। সোম গিয়ে দরজায় কড়া নাড়ে আর বলে, পার্থদা, আরে ও পার্থদা, আছো নাকি? দরজাটা একটু খোলো, বাইরে যে খুব বৃষ্টি পড়ছে। আরে ও পার্থদা। পার্থদা তাড়াতাড়ি এসে দরজাটা খোলে, তারপর বলে, তাড়াতাড়ি আয়, ভেতর আয়। এই তোরা তো ভিজে গেছিস পুরো। ওরা ভিতরে গিয়ে দেখে একটা মোমবাতির আলো জ্বলছে, আর পার্থদা বাদেও আরও 3 জন বসে আছে। ওদের সবাইকেই অনি চেনে। আগের বার এসে অনেক রাত অবধি আড্ডা মেরেছিল ওদের সাথে। অনি জিজ্ঞেস করে পার্থদাকে, আরে আর বলো না, যা বৃষ্টি শুরু হলো হঠাৎ, তার ওপর এই আবার লোডশেডিং। আরে ভুলবো কেন রে বাবা, কিন্তু কথা বলার আগে এই নে, এটা নে, মাথাটা মুছে নে, অনেকটা ভিজে গেছিস। পার্থদা একটা গামছা এগিয়ে দেয় ওদের দিকে। অনি বলে, আর বলো না, এই যা বৃষ্টি শুরু হলো, আর তারপরে হঠাৎ এই লোডশেডিং। এ কথা বলে অনি মাথাটা মুছে গামছাটা সোমের দিকে এগিয়ে দেয়। এরপর পার্থদা সোমকে বলে, কিরে সোম, আজ একটা ভূতের গল্প শোনাবি নাকি? অবশ্যই রাত আছে, কিন্তু দিনটাও মন্দ নয়। তখন পাশ দিয়ে বাকিরাও বলে ওঠে, এই সন্ধ্যা, আজ তুমি একটা গল্প বলো শুনি। এরকম গল্প উপভোগ করার আজকেই তো সেরা দিন। বাইরে বৃষ্টি পড়ছে, সাথে ঝোড়ো হাওয়াও বইছে, তার উপর লোডশেডিং আর মোমবাতির আলোয় গল্প তো পুরো জমে যাবে। দেখো, আমি গল্প বলি না, আর আগেও কখনো বলিনি। আমি যা বলেছি তা হলো সব সত্য ঘটনা। তোমরা ভূতে বিশ্বাস করো না, তাই আমায় নিয়ে ঠাট্টা করো। আচ্ছা ওসব ছাড়, বাদ দে। এই তাহলে একটা সত্যি ঘটনায় শোনা না বাপু। আচ্ছা, ঠিক আছে বলছি, তবে শোন। সবাই একটা মাদুর পেতে তার ওপর গুছিয়ে বসে পড়ল, আর সোম ঘরের কোণার চেয়ারটায় এসে বসল। তত দূরে মোমবাতির আলো সেভাবে পৌঁছাচ্ছে না, মানে আধা অন্ধকারের মধ্যে থেকেই সোম এবার গল্প বলা শুরু করলো। এটা আজ থেকে 15 বছর আগের ঘটনা। তখন আমার বয়স সবে 7। দাদুকে খুব ভালোবাসতাম, তাই দাদুর সাথে সব জায়গায় ঘুরতেও যেতাম আমি। আর আমার দাদু ছিল তখনকার নাম করা ডাক্তার। শুধু এই গোবিন্দপুরেই নয়, এই গোবিন্দপুর সংলগ্ন আশেপাশে 2-4টে গ্রামের মধ্যে আমার দাদুই ছিল একমাত্র নাম করা ডাক্তার। আর সে কথা তো তোমরা সবাই জানো। তো এক অমাবস্যার রাতে দাদু আমাকে একটা ভূতের গল্প শোনাচ্ছিল। তখনই হঠাৎই একটা টেলিফোন আসে দাদুর ফোনে। দাদু কিছুটা কথা বলে ফোনটা রেখেও দেয়। কথার মধ্যে ছিল, হ্যালো, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ কখন হয়েছে? আচ্ছা, এই তো আসছি, এক্ষুনি আসছি। এবার আমি দেখি দাদু আমাকে গল্প না শুনিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে কোথায় যেন বেরোচ্ছে। সাথে দাদুর হাতে সেই বাক্সটা, যার মধ্যে ওষুধপাতি থাকে, আর সম্ভবত আরেক হাতে একটা টর্চ লাইট। কিন্তু ওই অবস্থা দেখে আমি তো দাদুকে একা ছাড়বো না। তাই আমিও জেদ ধরলাম যে দাদু যেখানেই যাচ্ছে আমিও সেখানেই যাব। দাদু তো নিয়ে যাবেনই না।
তার ওপর বাড়ি থেকেও দাদুকে কেউ যেতে দিচ্ছিল না। দিদা আর মা বারবার করে বারণ করছে যে অমাবস্যার রাত বাইরে বেরোনোর কোনো দরকার নেই, কিন্তু দাদু সেসব শোনেনি না। আর আমিও নাছুর বান্দা, তাই আমিও অনেক জেদ করে অবশেষে সঙ্গ নিলাম দাদু। যেতে যেতে দাদুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদু, আমরা কোথায় যাচ্ছি? দাদু বলল, পাশের গ্রামে যাচ্ছি দাদু ভাই। ওই পাশের গ্রামে একজন অসুস্থ হয়েছে তো, আমি যাচ্ছি আর কি। তুমি তো বোঝো দাদু ভাই, তোমার দাদু একজন ডাক্তার, তাকে যখন তখন বেরিয়ে পড়তে হয়। কিন্তু এত রাতে যে তোমার আশাটা ঠিক হয়নি দাদু ভাই। আমি কিছুক্ষণ চুপ করে দাদুর সাথে হাঁটতে থাকলাম। দাদুর সাথে এর আগে আমি অনেক ঘুরেছি, কিন্তু কিন্তু এত রাতে এর আগে কখনো বের হই। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পাশের গ্রামের সেই বাড়িটিতে। অনেকটাই সময় লেগেছিল আমাদের পৌঁছতে। ওখানে গিয়ে দেখি পথের ধারে দাঁড়িয়ে আছে একটা লোক। সেই আমাদের দিকে হাত তুলে ইশারা করে ডাকল। আমিও ভাবলাম দাদুর সাথে আগে থাকে হয়তো কথা বলা আছে। দাদু ওই লোকটাকে দেখে এগিয়ে গেল। কাছে যেতেই দেখলাম দাদু নিজেই প্রশ্ন করল, হ্যাঁ, আপনি ফোন করেছিলেন? দেখলাম লোকটা কর্কশ গলায় উত্তর দিল, হ্যাঁ, আমি ফোন করেছিলাম। তারপর লোকটি বলল, আসুন আমার সাথে। কথাটা বলে লোকটা সেই বাড়িটির মধ্যে ঢুকে গেল। বাড়িটি দেখে আমার কেমন যেন ভয় লাগছিল, কারণ বাড়িটির কোথাও কোনো আলো ছিল না। আর সেদিন অমাবস্যা থাকায় আকাশে চাঁদও ছিল। বাড়িটা দেখেই কিরকম একটা সেকেলে ধরনের লাগছিল। মানে দেখেই বোঝা যাচ্ছিল এই বাড়িটি বহুদিন যাবৎ এইখানে একই অবস্থায় দাঁড়িয়ে আছে। তবে এই বাড়িটির জরাজীর্ণ অবস্থার জন্য আমার কেমন গা ছমছম করে উঠল। আর বাড়ির আশেপাশের আগাছাগুলো দেখে মনে হচ্ছে বহুদিন এই পথে মানুষের কোনো আগমন ঘটেনি। এবার আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই হঠাৎই কোথা থেকে এক ঝাঁক বাদুড় আমাদের মাথার ওপর দিয়ে উড়ে চলে গেল। আমি সেটা দেখে কেঁপে উঠেছিলাম। মানে বুঝই তো, একে তো এইরকম অন্ধকার, তার মধ্যে আবার এইরকম অবস্থা। আর দাদুও খানিকটা অবাকও হয়েছিল এবং সেই লোকটার দিকেও তাকিয়েছিল। লোকটি সেই আগের স্বভাবে কর্কশ গলায় বলল, ও সব কিছু না, ওরা অনেক দিন ধরেই এখানেই থাকে। আপনি ওদিকে খেয়াল না করে ভিতরে চলুন। আমরা ভিতরের দিকে চলতে শুরু করলাম। কেমন যেন লাগছিল, কোনো লোকজন নেই, একটু আলো নেই, পুরো যেন নিশ্চুপ একটা বাড়ি। এবার লোকটি একটা চৌকি দেখিয়ে আমাদের বসতে বলে তারপর সেই কর্কশ গলায় বলল, আপনি খুবই নাম করা ডাক্তার, তাই না ভুবনবাবু? আশেপাশে 2-4টে গ্রামের কত মানুষকে বাঁচিয়েছেন আপনি। কত মৃত্যু রথযাত্রীকে আবার তার নিজস্ব জীবন ফিরিয়ে দিয়েছেন। আর আপনাকে ফোন করে বললাম যে তাড়াতাড়ি আসুন, আমার শ্বাসকষ্টের পরিমাণটা অনেক বেড়েছে, আমি আর সহ্য করতে পারছি না, আরো বেড়ে চলেছে। আপনি এ যাত্রায় আমাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। কিন্তু আপনি... এরই মাঝে
দাদু ওকে থামিয়ে দিয়ে বলল, আরে আমি তো বললাম আসছি। আচ্ছা শুনুন, এসব কথা থাক এখন, এসব কথা পরেও শুনতে পারি। হ্যাঁ, আগে আগে একটু রোগীর কাছে নিয়ে চলুন তো দেখি। হ্যাঁ, এখন একটু রোগীটাকে দেখাটা এখন বেশি প্রয়োজন, বুঝলেন তো? চলুন চলুন তো দেখি। লোকটি বলল, ও রোগী দেখবেন? রোগী? তাই তো, তাই তো, চলো। দোতলায় আছে রোগী, দোতলায়। আসুন আমার সাথে। এই কথাটি বলে লোকটা তার পেছন পেছন আমাদেরকে যেতে বলল। লোকটা আমাদেরকে নিয়ে গেল দোতলায়। দোতলার একটা ঘরে গিয়ে দেখি একটা খাটের উপর চাদর দিয়ে ঢাকা একটা শরীর। দাদু জিজ্ঞাসা করল, এই যে ওনার মুখটা এখন ঢাকা কেন? এতে তো রোগী আরো অসুস্থ হয়ে পড়বে। কি যে করেন না আপনারা! এ কথা বলে দাদু ওই শরীরটার উপর থেকে যেই না চাদরটা সরালো, অমনি একটা হাড় হিম করা বরফের শীতল স্রোত আমাদের শরীর উপর দিয়ে বয়ে চলে গেল। হে কি, এটা কি, এটা কি রে? কাঁপা কাঁপা গলায় বলল দাদু। এই যে একেবারে অবিশ্বাস্য। দাদু এবার পাশে ফিরে সেই লোকটাকে দেখতে যায়। কোথায় সেই লোক? কিন্তু কিন্তু এ কি? ঘর ভর্তি চারিদিকে শুধু নিকষ কালো অন্ধকার গ্রাস করেছে, আর বিছানায় শুয়ে থাকা লোকটা মরে পড়ে আছে। এরই মধ্যে পুরো ঘর জুড়ে শোনা গেল এক অট্টহাসি। আর তারপর দাদু আর আমি উভয়ে কাঁপতে থাকি। ওই লোকটা হাসতে হাসতে বলল, আপনাকে কতবার করে বললাম ডাক্তার বাবু, একটু তাড়াতাড়ি আসুন। আমি আর পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। এই যাত্রাটায় আমাকে বাঁচিয়ে দিন। কিন্তু কিন্তু আপনি এত দেরি করে আসলেন যে আমার প্রাণটাই আর বাঁচল না। আপনি যদি তখন আসতেন তাহলে আমি এই কথা বলে লোকটা একটু রাগে গর্জন করে আবার হাসতে থাকে। দাদু কাঁপা গলায় বলল, আমার আমার তো কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দাও। আমি তো এসেছি তোমার কথা শুনে। না না না, আমাকে ছেড়ে দাও। আমার তো কোনো দোষ নেই। তুই আর একটু আগে যদি আসতিস, একটু আগে। এবার হঠাৎ দেখি ঘরের জানলাটা ধুম করে আওয়াজ করে খুলে গেল। একটা দমকা হাওয়া এসে যেন সবকিছু উড়িয়ে নিয়ে যাওয়ার উপক্রম করলো। এবার আমি দেখি ওই জানলা দিয়ে কালো একটা কি যেন ঘরের ভিতরে আসছে। পরে বুঝি এই যে এক ঝাঁক বাদুড়ের দল। ঘরে ঢুকে কোল করে আমাদের মাথার উপরে ঘুরতে থাকলো ওরা। আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, শুধু দেখছি আমার মাথার ওপরটা কালো বাদুড়ে ছিঁড়ে গেছে। এর মধ্যে দাদু কিভাবে যেন সাহস এনে আমার হাতটা ধরে টানতে টানতে ঘর থেকে বেরিয়ে সিঁড়িতে, আর আমি পিছন ফিরে দেখি বাদুড়ের দলগুলো যেন আমাদেরকে ধাওয়া করছে।
দাদু দাদু তাও আমাকে নিয়ে সিঁড়ি থেকে নিচে নেমে দরজার কাছে পৌঁছে দরজাটা খুলে তারপর সোজা বাইরে নিয়ে এলো। কিন্তু কিন্তু বিচ্ছিরি বিকট অসহ্যকর অট্টহাসিটা তখনও হয়েই চলেছে। তারপর আমরা ওসব না ভেবে হাঁটতে লাগি বাড়ির পথে। কিছুটা হাঁটার পরে খেয়াল করি দাদুর হাতে বাক্স আর টর্চটা নেই। সেটার ব্যাপারে দাদুকে জিজ্ঞাসা করায় দাদু বলল, যা গেছে কাল দিনের বেলা এসে নিয়ে যাবো। হ্যাঁ, এখন আগে বাড়ি চলো, বাড়ি চলো দাদু ভাই। তোমার দিদা ঠিকই বলেছিল দাদু ভাই, আজ আজ অমাবস্যা রাত, এ বাড়ি থেকে বেরোনো উচিত হয়নি দাদু ভাই। হ্যাঁ, চলো চলো, যাই হোক যাই হোক যাই হোক দাদু ভাই, পা চালিয়ে চলো, জোরে জোরে পা চালিয়ে চলো। জোর বাজান বেঁচে গেছি দাদু ভাই, জোর বাজান বেঁচে গেছি। চলো চলো চলো, তাড়াতাড়ি পা চালিয়ে চলো। তারপর আমরা যখন বাড়িতে পৌঁছাই তখন বাজে রাত 1:30। বাড়ির সবাই আমাদের ওই অবস্থা দেখে জিজ্ঞাসা করলো কি হয়েছে। দাদু দেখলাম কাঁপা কাঁপা গলায় সবটা বলছে ওদের, আর আমার শরীর ততক্ষণে ছেড়ে দিয়েছে। আর সেই শরীরের ঘোরে শুনছি দিদা দাদুকে বলছে, যাওয়ার আগে কতবার তোমায় বললাম আজ শনিবার, অমাবস্যার রাত, আজ বাড়ি থেকে বেরিও না। আমার কথা শুনবে কেন? তারপর আর কিছুই মনে নেই আমার। ঘুম ভাঙার পর দেখি আমি খাটে শুয়ে, আর আমার মা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমার কপালে হাত দিয়ে কি যেন একটা দেখছে। পরে শুনি সেদিনের সেই বিভীষিকাময় রাতের পর আমি নাকি টানা 2 দিনের জ্বরের ঘোরে ছিলাম। আর দাদুকে পরে বাক্সের ব্যাপারে জিজ্ঞাসা করায় দাদু বলেছিল পরের দিন দাদু 2 জন লোক নিয়ে গিয়ে সেটা এনেছে। আর সেই লোকটার কথা জিজ্ঞাসা করায় বলেছিল গ্রামের লোকেরাই নাকি ওর ব্যবস্থা করেছে। কিন্তু কিন্তু আমি সেই দিনের ওই মুহূর্তটা আজও ভুলিনি। যে মানুষটি আমাদেরকে ডাকতে আসলো, অত কথা বলল, শেষে দেখি সে নাকি আগেই মরে গেছে। কি বিভৎস ব্যাপার! তারপর থেকে আমিও ভূতে বিশ্বাস করি। বুঝাতে পারলাম? এই বলে সে একটু হাঁপ ছাড়ল, আর তখন খানিকক্ষণের জন্য নীরবতা ছেয়ে গেল ঘরে। তারপর নীরবতা ভঙ্গ করে পার্থদা একটা সিগারেট ধরিয়ে বলল, এই তাহলে তোর গল্প? এই কথা বলে খানিকটা হেসে ব্যঙ্গের সুরে বলল, এটা নিহাতি একটা গল্প। এই বাস্তবে ওসব কিছুই হয় না। এসব হয় নাকি আবার? এবার ওর হাসির সাথে সবাই যোগ দিল আর বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আরে ঠিক ঠিক, আরে ঠিকই বলেছ। তারপর পার্থদা বলল, এই শোন, আগের বারও তুই এরকম একটা গল্প বলেছিলিস, আর সেবার আমার দেওয়া চ্যালেঞ্জটা গ্রহণ করে বলেছিলিস এবার আসলে আমাদের ভূতে বিশ্বাস করিয়ে তবেই ছাড়বি। কিন্তু তোকে বলে রাখি শোন, তা কখনো সম্ভব নয়, বুঝেছিস? কারণ ওসব ভূত বলে কিচ্ছু নেই। হ্যাঁ, বোগাস। সবাই ওর কথা শুনে সায় দিয়ে একটু হেসে উঠল। এতক্ষণে বৃষ্টিটা কমেছে মনে হয় একটু। এরই মধ্যে বাইরে কে যেন একটা দরজায় ধাক্কা দিচ্ছে। অনি বলে ওঠে, আরে রাত 10টা বাজে, এত রাতে কি আবার আসলো? এ কথা ভেবে অনি দরজা খুলে বাইরে যায়। বাকি সবাইও সেটা দেখার জন্য বাইরে যায়। বাইরে বেরিয়েই ওরা দেখে সোমের বাবা
কাঁদো কাঁদো গলায় তিনি বললেন, অনি, অনি বাবা, তুমি এখানে? কি সর্বনাশ হয়ে গেল আমার! আমার সোমটা এভাবে আমাদের ছেড়ে চলে গেল। অনি সহ সবাই যেন আকাশ থেকে পড়ল। অনি বলল, আরে কি ভুলভাল বলছেন কাকা, ও তো আমাদের সাথেই ভেতরে। বলে পিছনে তাকালো সবাই। সাথে সাথেই কারেন্ট চলে আসলো। আর কোথায় সোম? যেখানে ও বসেছিল সেই জায়গাটা এখন ফাঁকা। সবাই এবার ভেতরে গিয়ে খোঁজাখুঁজি করল, কিন্তু কোথায় সোম? কেউ নেই ভেতরে। তখন সোমের বাবা বলল, হ্যাঁ হ্যাঁ, না না, এইসব কি বলছো? না 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 না, তোমাদের মনে হয় কোনো ভুল হচ্ছে। আমি বাড়িতে বসে তোমার কাকিমার সাথে গল্প করছিলাম। হঠাৎ একটা ফোন আসলো। ফোনে আমায় বলল, সোমনাথ কে হয় আপনাদের? আমি বললাম ও ও আমার ছেলে। তখন বলল যে আজ বিকেলের বাস দুর্ঘটনায় সোমনাথ মারা গেছে। আমি সে কথা শুনে তাড়াতাড়ি এই ক্লাবে আসি, যে ঘটনাটা সত্যি কিনা সেটা দেখতে। যদি যদি টিভিতে কিছু দেখা যায়। সারা গ্রামে তো আর টিভি নেই, এই ক্লাবেই আছে, তাই তাই দৌড়ে আসলাম। তারপর তিনি পার্থদাকে ভেজা গলায় বললেন, বাবা, একটু 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 খবরটা চালাও না, দেখি কোথায় কোথায় আছে সোমনাথ, কি কি হয়েছে আমার সোমনাথের, চালাও না একটু। পার্থদা এতক্ষণ কি ঘটল বুঝতে না পেরে টিভিটা চালিয়ে খবরে দিল। নমস্কার, আপনারা শুনছেন এ নিউজ বাংলা। সব খবর সবার আগে, সঙ্গে আমি সুপ্রিয়া। আজকের বিশেষ খবর হচ্ছে রায়দিঘি হোটেল থেকে উদ্ধার মহিলার দেহ, উধাও সঙ্গী, পরিচয়পত্র ছাড়াই হোটেল ঘর ভাড়া দেওয়ার অভিযোগ, শিক্ষকের বদলি আটকাতে আর্জি অভিভাবকদের। সম্প্রতি এই ঘটনা ঘটেছে বর্ধমান জেলায়। এর পরের খবর, আজ দুপুর 3:30 নাগাদ কলকাতা থেকে গোবিন্দপুরগামী এক বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় 4 জন ব্যক্তি নিহত হয়েছেন এবং অনেকজনই গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন রাম বেরা, হরিহর গিরি, ধনঞ্জয় দলাল ও সোমনাথ পাল। কিন্তু এ কি খবর? যা দেখল তা দেখে ঘরে থাকা সকলের গা দিয়ে হিম শীতল বরফের মতো একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সবাই একসাথে কেঁপে উঠল, যেন নিজের চোখকে আর কানকে বিশ্বাস করতে পারছে না। আর সৌমের বাবা নিশ্চুপ হয়ে গেল। টিভিতে ওরা দেখল অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া বাসের ভেতর থেকে স্ট্রেচারে করে বেরিয়ে আসা শরীরটার মুখ দেখা যাচ্ছে। ওটা যে সৌমের মুখ। এরই মধ্যে বাইরে আবার ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। আবার লোডশেডিং হলো। এবার ওদের সকলের মধ্যে ভয়ের বিস্তার ঘটেছে। সবাই ভয়েতে কাঁপছে। পার্থদা বলছে, হ্যাঁ, এ কিভাবে সম্ভব? তখন অনেক কাঁপা কাঁপা গলায় বলল, এবার মনে হচ্ছে আমি তা বুঝতে পারছি। পার্থদা বলল, কি বুঝেছিস? কি বুঝেছিস? অনেক কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলো, পার্থদা, আগের বারের কথাটা মনে আছে? সেই দিনও কিন্তু আমরা এই আড্ডা শেষ করে ওকে নিয়ে হাসি তামাশা করছিলাম। তার ওপর তুমি ওকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলে যে গল্প বলে সেই গল্প অনুযায়ী প্রমাণ করতে হবে যে ভূত সত্যি আছে। তো তখন কথাটা ও মনে মনে হজম করে বেরিয়ে গিয়েছিল, আর তখনই হয়তো ভেবে রেখেছিল যে আমাদের চ্যালেঞ্জও প্রমাণ করেই দেখাবে।
আজও তাই করে দেখালো। ওর ওর মৃত্যু হয়েছিল বাস অ্যাক্সিডেন্টে, মানে মানে আমাদের বাড়ি আসার আগেই। কিন্তু মৃত্যু হলেও আগের বারের হাসি তামাশার অপমানটা হয়তো ভোলেনি সোম। তাই তাই আজ প্রমাণ করে দিতে এসেছিল যে ভূত আছে। ও ও যেই গল্পটা শোনালো, সেই গল্পেরই আয়নাটা আমাদের সামনে আজও মেলে ধরল। এতক্ষণ ঘর নিস্তব্ধ ছিল, এবার সবাই ভয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমাদের সবার বিশ্বাস হয়েছে ভূত আছে। এতক্ষণ সোমের বাবা সবটা শুনছিল, এবার সব শেষে তিনিও শিহরে উঠলেন। এবার অনি বলল, হ্যাঁ সোম, হ্যাঁ আমরা বিশ্বাস করেছি যে ভূত আছে। এবার হঠাৎই ওদের ঘরের দরজাটা খুলে গেল আর কারেন্টটা চলে এলো। এমন মনে হলো যেন সোম আমাদের সাথেই ছিল, ও সবটা শুনছিল। এবার ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি মানে অনি আর থাকিনি ওখানে। পরের দিন সকালেই বাস ধরে আমি বাড়ি চলে এসেছিলাম। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন লেখক সৌমেন সিংহ রায়ের কলমে গল্প হলেও সত্যি। গল্পের সূত্রধর আমি, শ্রীমতী আইভি ধর। গল্প পাঠ ও অনির ভূমিকায় রাজ, রামদা, বাবা ও দাদুর ভূমিকায় শুভম, সোম ও গ্রামের লোকের ভূমিকায় ধ্রুবজ্যোতি, পার্থদার গলায় প্রসূন, বাসের কন্ডাক্টর ও ক্লাবের অন্যান্য সদস্যের ভূমিকায় প্রলয়, দিদার ভূমিকায় সুপ্রিয়া। সমগ্র পর্ব পরিচালনা করেছেন ধ্রুবজ্যোতি ও রাজ। এডিটিং, পোস্টার ডিজাইনিং ও মিক্সিংয়ে প্রলয় ও শুভম। এতক্ষণ ধরে গল্পটি শেষ অবধি শোনার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। গল্পটি শেষ অবধি শুনে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন এবং গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। বিশেষ ধন্যবাদ জানাই 49/C থ্রিলার ক্লাবের সমস্ত কলাকুশলীদের। আমাদের এই নতুন যাত্রায় তারা যেন এমনভাবেই পাশে থাকেন। আপনি কি আপনার লেখা গল্পের বেতার নাট্যরূপ শুনতে চান? তাহলে আর দেরি নয়, 4000 বা কিছু অধিক শব্দে গল্প ওয়ার্ড ডকুমেন্টে লিখে এখনই পাঠিয়ে দিন আমাদেরকে। আমাদের অফিসিয়াল মেল আইডি ও হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আজ তবে চলি, আবার ফিরে আসব আগামী সপ্তাহে ঠিক এই সময় এরকম আরও একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।